বেঁচে থাকতে কে না চায়? আমাদের সবার মধ্যেই প্রতিনিয়ত টিকে থাকার একটা লড়াই চলে। তবে এর মাঝেও এমন কিছু মানুষ আছে যারা ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে। সব সময় মৃত্যুর কথা ভাবে। কেউ কেউ তো বারবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে। তারপরও আমাদের চারপাশে আত্মহত্যার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু ভাবুন তো, এই মানসিকভাবে বিপর্যস্ত মানুষগুলোকেই যদি কোনো সাইকো একে একে খুন করতে শুরু করে। আমাদের আজকের গল্পটা অনেকটা এমনই। একজন সাইকো কিলার যে বেছে বেছে ডিপ্রেশনে ভোগা মানুষদের টার্গেট করে খুন করতে শুরু করে। আর এক সময় তার শিকার হয় এক বোনের আদরের ছোট ভাই। ভাইয়ের মৃত্যুর পর খুনিকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে সেই বোন। একটাই উদ্দেশ্য, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু সে কি শেষ পর্যন্ত সে সাইকো কিলারকে খুঁজে বের করে শাস্তি দিতে পারবে? বন্ধুরা, চলুন আজ শুনে আসি সেই গল্পটাই। জারা আর জিয়ান দুই ভাই বোন। তাদের বাবা মা এক ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন জারা আর জিয়ানও একই গাড়িতে ছিল। তবে ভাগ্যক্রমে তারা দুজন বেঁচে যায়। বাবা মাকে হারানোর পর একেবারে একা হয়ে পড়ে দুই ভাই বোন। জারা একজন ফরেন্সিক এক্সপার্ট, আর জিয়ান তখনও পড়াশোনা করছে। বাবা মাকে এভাবে হারানোর পর জারা নিজেকে অনেকটাই সামলে নেয়, কারণ ভেঙে পড়লে চলবে না। তার ওপর রয়েছে জিয়ানের দায়িত্ব। কিন্তু জিয়ান এই ধাক্কাটা কিছুতেই সামলে উঠতে পারেনি। সে গভীর ডিপ্রেশনে চলে যায়, এমনকি কয়েকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে। মাঝে মধ্যে জিয়ান তার মৃত মাকে হ্যালোসিনেট করত। মনে হতো তার মা তাকে ডাকছে। এই কারণে যারা নিয়মিত জিয়ানকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেত। ডাক্তারটির নাম জেমস। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর জিয়ান কিছুটা সুস্থ বোধ করতে শুরু করে। জেমস তাকে বোঝায় অন্তত তার বোনের কথা ভেবে হলেও তাকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। যারাও জিয়ানকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা করতে থাকে। তাকে ঘুরতে নিয়ে যায়, একসঙ্গে সময় কাটায়। সব সময় চেষ্টা করে যেন জিয়ান কোনোভাবেই মৃত্যুর চিন্তায় ডুবে না যায়। এদিকে অ্যালবি নামের এক যুবক জারাকে পছন্দ করত। জারাও তার প্রপোজাল গ্রহণ করেছিল। তবে জিয়ানের দায়িত্বের কথা ভেবে সে অ্যালবিকে বিয়ে করেনি। জিয়ানের সঙ্গেও অ্যালবির ভালো পরিচয় ছিল। জিয়ানের একটা পোষা বিড়াল ছিল, নাম বেলা। যারা বাসায় না থাকলে জিয়ান বেশিরভাগ সময় বেলার সঙ্গেই কাটাতো। তার বন্ধু সালমান আবার একটি পেট স্টোরের মালিক। মাঝে মধ্যেই বেলাকে নিয়ে জিয়ান সালমানের দোকানে যেত। যারা জিয়ানের সামনে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করত, ভেতরে ভেতরে সে ঠিক ততটাই আবেগপ্রবণ ছিল। বাবা মায়ের মৃত্যুর কষ্ট সেও ভুলতে পারেনি। তাই প্রতিদিন সকালে সাইক্লিং করতে বেরিয়ে যারা সেই জায়গাটা যেত যেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছিল। এভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যা জারার পুরো জীবনটাই বদলে দেয়। প্রতিদিনের মতো সেদিনও সকালে সাইক্লিং করতে বের হয়েছিল যারা। ঠিক তখনই খবর আসে একটি ডেড বডি পাওয়া গেছে। কাজের সূত্রে তাকে ঘটনাস্থলে যেতে হবে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। এর মধ্যেই যারা ঘটনাস্থলে পৌঁছে যায়। নিরাজ নামের এক যুবকের লাশ পাওয়া গেছে তাদেরই বাগান বাড়িতে। নিরাজের বাবা মা জানায় আগের দিন থেকে নিরাজ নিখোঁজ ছিল। এই কারণে তারা থানায় নিখোঁজের অভিযোগও করেছিল। নিরাজের মানসিক চিকিৎসা চলছিল। মৃত্যুর প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ ছিল। এর আগেও সে কয়েকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। আর এই বাগান বাড়িটা ছিল নিরাজের খুব পছন্দের জায়গা। নিরাজের পকেট থেকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ পাওয়া যায়। তার সুইসাইডাল হিস্ট্রিও ছিল। এসব দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে হয় সে ঔষধের ওভারডোজে মারা গেছে, নয়তো আত্মহত্যা করেছে। এই কেসের তদন্তের দায়িত্বে ছিল এসিপি জিব্রান। তবে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও জিব্রান ডেড বডি দেখতে গাড়ি থেকে পর্যন্ত নামেনি। কনস্টেবলের কাছ থেকে ঘটনাস্থলের তথ্য শুনেই সে কেসটিকে সুইসাইড হিসেবে ফাইল করতে বলে। পাশাপাশি দ্রুত লাশটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে নির্দেশ দেয়। এদিকে জিয়ানের বয়সী একজন সুইসাইডাল মানুষের লাশ দেখে চিন্তায় পড়ে যায় যারা। তার মনে শুধু জিয়ানের কথাই ঘুরতে থাকে। সে সঙ্গে সঙ্গে জিয়ানকে ফোন করে ডাক্তারের কাছে যেতে বলে। জিয়ান কিছুটা সুস্থ বোধ করছিল, তাই আগের সেশনটা সে ইচ্ছা করেই মিস করেছিল। এবারও সে ডাক্তারের কাছে যেতে চাইছিল না। কিন্তু যারা তাকে বোঝায় অন্তত একটা চেক আপ করানোর জন্য হলেও তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। শেষ পর্যন্ত জারার অনুরোধে জিয়ান রাজি হয়। সেদিন অফিসে নিরাজের ফরেন্সিক রিপোর্টের কাজ শেষ করে বাসায় ফিরে আসে যারা। কিন্তু বাসায় ফিরে একের পর এক কলিং বেল বাজিয়েও জিয়ানকে দরজা খুলতে দেখে না। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না। যারা জিয়ানকে ফোন করে, কিন্তু তার ফোনও সুইচ অফ।
নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে যারা, কিন্তু ভেতরেও জিয়ান নেই। এবার যারার মনে ভয় ঢুকে যায়। হঠাৎ সে দেখতে পায় হোয়াটসঅ্যাপে জিয়ান তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে। সেখানে জিয়ান বলেছে বাসায় বোর লাগছিল বলে বেলাকে নিয়ে সে সালমানের স্টোরে যাচ্ছে। যারার সঙ্গে সঙ্গে অ্যালবিকে ফোন করে বিষয়টা জানায়। অ্যালবি তাকে টেনশন না করতে বলে, কিন্তু যারার দুশ্চিন্তা কিছুতেই কমে না, কারণ জিয়ান এর আগেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। তার ওপর সে কখনো নিজের ফোন সুইচ অফ করে রাখে না। তাই আর দেরি না করে যারা সরাসরি সালমানের স্টোরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সালমানও নেই, জিয়ানও নেই। যারা প্রণব নামের এক স্টাফকে জিজ্ঞেস করে সকালে জিয়ান সেখানে এসেছিল কিনা। প্রণব জানায় পেট স্টোরটা সকালবেলা বন্ধ ছিল, বিকেলেই দোকান খুলেছে। এর মধ্যে অ্যালবিও সেখানে চলে আসে। যারা প্রণবকে সালমানকে ফোন করতে বলে, কিন্তু সালমানের ফোনও সুইচ অফ। এবার যারা দুশ্চিন্তা আরও বেড়ে যায়। অ্যালবিকে সঙ্গে নিয়ে সে থানায় যায় জিয়ানের মিসিং রিপোর্ট করতে। যারা এতটাই চিন্তিত হয়ে পড়ছিল যে ঠিকমতো কথাই বলতে পারছিল না। তার অবস্থা দেখে অ্যালবি তাকে বাইরে গিয়ে বসতে বলে। এরপর সে নিজেই পুলিশের কাছে পুরো ঘটনা জানিয়ে মিসিং রিপোর্ট করে। পুলিশও জিয়ানকে খুঁজতে তৎপর হয়ে ওঠে, কিন্তু পরদিন সকালে যে খবর আসে সেটা জারার পুরো পৃথিবীটাই যেন ওলটপালট করে দেয়। জিয়ানের লাশ পাওয়া যায় ঠিক সেই গাছটার নিচে, যে গাছে ধাক্কা লেগে তার বাবা মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। জিয়ানের চোখ খোলা ছিল, তার পাশেই পড়েছিল একটি বিষের বোতল। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়, তবে প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনাই ধরে নেয়। নিজের একমাত্র পরিবার জিয়ানকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে যারা। বারবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে জিয়ানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। পরদিন যারা দেখা করতে যায় জিয়ানের ডাক্তার জেমসের সঙ্গে। সে নিজের কষ্টের কথা জেমসকে জানায়। একই সঙ্গে জিয়ানের মৃত্যুর দায়ভারও নিজের ওপর নিতে শুরু করে। যারার মনে হচ্ছিল সে যদি জিয়ানকে আরও ভালোভাবে দেখাশোনা করত, তাহলে হয়তো জিয়ান নিজেকে শেষ করে দিত না। আরেকটা বিষয় কিছুতেই তার মাথায় ঢুকছিল না। কিছুদিন পরই তো জিয়ানের কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, তাহলে সে হঠাৎ আত্মহত্যা করবে কেন? জেমস তাকে বোঝায় যাদের মধ্যে সুইসাইডাল থট থাকে তারা ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে অনেক সময় স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না। জিয়ানও হয়তো সেই চিন্তা থেকে বের হতে পারেনি। এর আগেও সে কয়েকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এবার হয়তো সেই চেষ্টাটাই সফল হয়েছে। কিন্তু ঠিক তখনই ডক্টর সানমুগম জারাকে মেসেজ করে। ডক্টর সানমুগমই জিয়ানের পোস্টমর্টেম করেছিলেন। তিনি জানান জিয়ানের মৃত্যুর সময় আনুমানিক ভোর 3:15। পোস্টমর্টমের বাকি রিপোর্ট পরদিন পাওয়া যাবে। মেসেজটা দেখেই জারার মনে একটা প্রশ্ন জেগে ওঠে। জিয়ান তাকে শেষ ভয়েস মেসেজ পাঠিয়েছিল দুপুর 12:17, অথচ তার মৃত্যুর সময় বলা হচ্ছে ভোর 3:15। তাহলে এই মাঝের প্রায় 15 ঘন্টা জিয়ান কোথায় ছিল? তার ফোনই বা কেন সুইচ অফ ছিল? যারা বিষয়টা জেমসকেও জানায়। জেমস তখন বলে হয়তো জিয়ান দীর্ঘ সময় ধরে নিজেকে মেরে ফেলবে কি না সেটা নিয়ে দ্বিধায় ছিল। শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু যারার মন কিছুতেই মানে না। তার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই প্রায় 15 ঘন্টা জিয়ান কোথায় ছিল, কি করেছিল, আর কার সঙ্গে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত যারা কিছুতেই শান্ত হতে পারছিল না। পরদিন সকালে যারা ডক্টর সানমুগমের সঙ্গে দেখা করে। সেখানে জানতে পারে জিয়ানের শরীরে বেনজো গ্রুপের একটি বিষ পাওয়া গেছে, পাশাপাশি খুব অল্প পরিমাণে প্রোপোফলও পাওয়া গেছে। কিন্তু জিয়ান যদি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকে, তাহলে তার শরীরে প্রোপোফল এলো কোথা থেকে? প্রোপোফল এক ধরনের চেতনানাশক ঔষধ। সাধারণত অস্ত্রোপচারের সময়ে রোগীকে অচেতন করতে এটি ব্যবহার করা হয়। ডক্টর সানমুগমের কাছ থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে বিষয়টা নিয়ে ভাবছিল যারা। হঠাৎ তার মনে পড়ে 2-3 দিন আগে সে একটি পোস্টমর্টেম রিপোর্টে সাইন করেছিল। সেই রিপোর্টেও ডেড বডির শরীরে প্রোপোফল পাওয়ার কথা উল্লেখ ছিল। যারা সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট নিশাকে ফোন করে বিষয়টা জানতে চায়। আর তখনই সে জানতে পারে সেই পোস্টমর্টেম রিপোর্টটা ছিল নিরাজের, যে নিরাজের ডেড বডি পাওয়া গিয়েছিল তার বাগান বাড়িতে। বিষয়টা নিয়ে থানায় কথা বলতে গিয়ে যারা আরও অবাক হয়। পুলিশ নিরাজের মৃত্যুকেও ড্রাগ ওভারডোজ হিসেবে ফাইল করে রেখেছে। তার ওপর এসিপি জিবরান নিরাজ কিংবা জিয়ান কারো কেসই ঠিকমতো তদন্ত করতে আগ্রহী নয়। কাজে তার কোনো মনোযোগই নেই। পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা না দেখে যারা নিজেই তদন্ত শুরু করে। আর তদন্ত করতে গিয়ে সে এমন কিছু তথ্য বের করে যা পুরো কেসের মোড়ই ঘুরিয়ে দেয়।
নীরাজ আর জিয়ান দুজনই সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল। দুজনের আগে সুইসাইডাল হিস্ট্রি ছিল। দুজনের ডেড বডির চোখ খোলা ছিল। দুজনের শরীরেই একই ধরনের বিষ পাওয়া গেছে। শুধু তাই নয়, দুজনের শরীরেই পাওয়া গেছে প্রোপোফল। এমনকি তাদের ডেড বডিও এমন জায়গায় রাখা হয়েছিল যেগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত ট্রমার সম্পর্ক ছিল। এতগুলো মিল পাওয়ার পর যারা জিয়ানের ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানকার ভিডিও ফুটেজ আবার দেখতে শুরু করে। আর তখনই তার চোখে পড়ে গাড়ির টায়ারের দাগ। রাস্তা থেকে এতটা দূরে গাছের কাছে কেউ গাড়ি নিয়ে যাবে কেন? যারা গাড়ির টায়ারের দাগের ছবি সংগ্রহ করে। এরপর আরও খোঁজ নিয়ে জানতে পারে জিয়ানকে শেষবার সালমানের সঙ্গে দেখা গিয়েছিল। তারপরই তার ফোন সুইচ অফ হয়ে যায়। অন্যদিকে নীরাজ নিখোঁজ হওয়ার আগে অ্যান্টনি নামের একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এরপর অ্যান্টনির টাওয়ার লোকেশনেই নীরাজের ফোন সুইচ অফ হয়। সব তথ্য একসঙ্গে মিলিয়ে যারা একটা সিদ্ধান্তেই পৌঁছায়, জিয়ান আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। শুধু জিয়ান নয়, নীরাজকেও খুন করা হয়েছে। আর দুজনকে খুন করার পদ্ধতি যেহেতু একই, তাই স্পষ্ট যে দুজনের খুনই একই ব্যক্তি। আর একই প্যাটার্নে একের পর এক মানুষকে খুন করার অর্থ খুনি নিছক কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন সাইকো কিলার। যারার আশঙ্কা হয় এই খুনের ধারা নীরাজ আর জিয়ানের মধ্যেই থেমে থাকবে না, ভবিষ্যতে আরও মানুষ তার শিকার হতে পারে। এদিকে জিবরান যেহেতু কেসের তদন্ত ঠিকমতো করছে না, তাই যারা তার সিনিয়র ম্যাথুর কাছে যায়। জিবরান তখন ম্যাথুর কাছেই ছিল। যারাকে দেখে সে উঠে সেখান থেকে সরে যায়। যারা ম্যাথিউকে নিজের সংগ্রহ করা সব তথ্য জানায়। সে বলে পুলিশ যেসব কেসকে আত্মহত্যা হিসেবে ফাইল করে রেখে দিচ্ছে সেগুলো আসলে পরিকল্পিত খুন, অথচ সেগুলোর কোনো সঠিক তদন্তই করা হয়নি। যারা আরও জানায় পুলিশ যখন নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে না, তখন সে নিজেই এই কেসের তদন্ত করবে এবং খুনিকে খুঁজে বের করবে। এমনকি দায়িত্বে অবহেলার জন্য জিবরানের বিরুদ্ধেও সে আদালতে মামলা করবে বলে জানায়। কথাগুলো বলে যারা সেখান থেকে চলে আসে। আর যারার ধারণাই ঠিক প্রমাণিত হয়। পরদিনই আগের দিন থেকে নিখোঁজ থাকা একটি মেয়ের লাশ পাওয়া যায়। মেয়েটির নাম শাহিনা। পুথেনপালামের সরকারি ডাক্তারদের আবাসিক এলাকায় এক গাইনোকোলজিস্টের গ্যারেজে রাখা একটি গাড়ির ভেতর তার ডেড বডি পাওয়া যায়। জিয়ানের মতোই শাহিনার ডেড বডির চোখও খোলা ছিল। এবার একই ধরনের আরেকটি ডেড বডি পাওয়া যাওয়ায় বিষয়টি মিডিয়ার নজরেও চলে আসে। জিবরান যখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কি হয়েছে সেটা ব্যাখ্যা করতে ব্যস্ত, তখন যারা ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পল সংগ্রহ করে। এরপর গ্যারেজের বাইরে গিয়ে আবারও সেই একই ধরনের টায়ারের দাগ দেখতে পায়। জিয়ানের ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে পাওয়া টায়ারের দাগের সঙ্গে মিলিয়ে দেখা হয়, দুটোই ম্যাচ করে। অর্থাৎ খুনি একই ধরনের গাড়ি ব্যবহার করে ডেড বডি ফেলে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টও একই ধরনের আসে। শাহিনার মৃত্যুও একই বিষ প্রয়োগে হয়েছে। পাশাপাশি তার শরীরেও পাওয়া যায় প্রোপোফল। এবার জারার করা অভিযোগ আদালতে ওঠে। স্পষ্ট একটি মার্ডার কেসকে সুইসাইড হিসেবে দেখানোর জন্য জাজ জিবরানকে কড়া ভাষায় বকাঝকা করেন। তবে ম্যাথিউর অনুরোধে জিবরানকে সাসপেন্ড না করে আরও একটি সুযোগ দেওয়া হয়। শর্ত একটাই, এবার তাকে ঠিকমতো দায়িত্ব পালন করতে হবে। এরপর ম্যাথিউ জিবরানকে তার দায়িত্বের প্রতি এমন অমনোযোগিতার জন্য কথা শোনায়। পাশাপাশি এই কেসটা সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দেয়। কিন্তু জিবরানের এমন হয়ে যাওয়ার পেছনেও একটা কারণ ছিল। একসময় জিবরান ছিল অত্যন্ত তৎপর একজন পুলিশ অফিসার, কিন্তু দীপক নামের এক যুবকের খুনের কেস তার জীবনটাই বদলে দেয়। দীপকের গার্লফ্রেন্ড সীতা নিজেই তার হত্যার মামলা করেছিল। তদন্ত করতে গিয়ে জিবরান জানতে পারে সীতার আঙ্কেল আর তার বাগদত্তাই দীপককে খুন করেছে। জিবরান সীতাকে কথা দিয়েছিল সে দীপকের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে, কিন্তু জিবরান নিজের কথা রাখতে পারেনি। বিচার শুরু হওয়ার আগেই তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়। দীপক নিচু জাতের ছেলে ছিল, আর এই কারণে পুলিশ বিভাগের ভেতরের একটি চক্র একজোট হয়ে জিবরানকে কেস থেকে সরিয়ে দেয়। অন্যদিকে ভালোবাসার মানুষকে হারানোর শোক আর তার হত্যাকারীদের বিচার না হওয়ায় বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি সীতা। একসময় সীতাও নিজেকে শেষ করে দেয়। সীতা মরার পর জিবরান ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। সে সীতার বাগদত্তার কাছে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করে, এমনকি তাকে থামাতে আসা লোকজনকেও মারতে থাকে। এরপর থেকেই যেন জিবরান কেসের তদন্তে মনোযোগ দেওয়া ছেড়ে দেয়। এবার ম্যাথিউ জিবরানকে নির্দেশ দেয় 7 দিনের মধ্যে এই খুনিকে খুঁজে বের করতে হবে। কারণ এখন পরিষ্কার বাইরে একজন সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে, আর সে যে আরও খুন করবে তাতেও কোনো সন্দেহ নেই। তবে ম্যাথিউ জিবরানের ওপরে ভরসা রাখে। সে তাকে বলে এই কাজটা জিবরানই পারবে। ম্যাথুর কথায় জিবরানের মধ্যে আবার নতুন উদ্যম ফিরে আসে। বাসার পাশে একটি রুমে সে বিভিন্ন কেস নিয়ে কাজ করত,
কিন্তু দীর্ঘদিন ধরে সেই রুমটা অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এবার জিবরান সেটাই আবার খুলে ফেলে, শুরু করে এই কেসের তদন্ত। একদিকে যারা, অন্যদিকে জিবরান, দুজনেই নিজেদের মতো করে খুনিকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। জিবরান মানস, সামির আর গিরিশ নামের 3 জন অফিসারকে নিয়ে একটি তদন্ত টিম গঠন করে। নীরাজের ডেড বডি পাওয়া গিয়েছিল পুথিয়ারায়, জিয়ানের ডেড বডি মুথুভাট্টুরে, আর শাহিনার ডেড বডি পাওয়া গেছে পুথেন পালামে। জিবরান তার টিমকে নির্দেশ দেয়, এই 3 জনের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির একটি তালিকা তৈরি করতে হবে। এরপর তাদের একে একে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাদের বাবা মা, মৃত্যুর আগে তারা যাদের সঙ্গে ছিল, তাদের সাইকিয়াট্রিক ডাক্তার, সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়। এমনকি হাসপাতালের সেই স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হয় যারা রোগীদের তথ্য সংরক্ষণ করে। কারণ প্রোপোফল যেহেতু হাসপাতাল থেকে পাওয়া গেছে আর তারা যেহেতু সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল, তাই তাদের তথ্য সম্ভবত হাসপাতাল থেকেই সংগ্রহ করা হয়েছে। জিবরান প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নীরাজের ডাক্তার জানায় নীরাজের মানসিক সমস্যা ছিল, মৃত্যুর প্রতি তার অস্বাভাবিক আগ্রহ ছিল। সে বলতো ঘুমের মধ্যে সে মিউজিক শুনতে পায়, এমনকি ডিপ্রেশনে না থাকলেও তার মধ্যে সুইসাইডাল থট কাজ করত। অন্যদিকে জিয়ানের ডাক্তার জেমস জানায় বাবা মায়ের মৃত্যুর পর থেকেই জিয়ান গভীরভাবে ট্রমাটাইজড ছিল, আর সেই কারণেই সে আত্মহত্যার চেষ্টা করত। শাহিনার ডাক্তার জানায় শাহিনা জানতে পেরেছিল সে কোনোদিন মা হতে পারবে না। এই বিষয়টি নিয়ে সে ডিপ্রেশনে ভুগত, এমনকি মাঝে মধ্যে আত্মহত্যার কথাও বলতো। এরপর জিবরান নীরাজকে শেষবার যে ব্যক্তি দেখেছিল সেই অ্যান্টনির সঙ্গে কথা বলে। অ্যান্টনি জানায় নীরাজ নিজেই তাকে ফোন করে দেখা করতে বলেছিল। দেখা করার পর তারা অনেকক্ষণ একসঙ্গে গল্প করে। কথা শেষে নীরাজ এটাও বলেছিল তার সঙ্গে কথা বলে ভালো লাগছে। অন্যদিকে সালমান জানায় সেদিন ক্লিনিংয়ের জন্য তার পেট স্টোর বন্ধ ছিল, সে নিজেই দোকান পরিষ্কার করছিল। জিয়ান সকালে তার সঙ্গে দেখা করতে এসেছিল। এরপর জারার ফোন আসায় সে বাসায় যাওয়ার জন্য বের হয়ে যায়। সালমান তাকে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু জিয়ান একাই চলে যায়। সালমানের স্টাফ প্রণবের সঙ্গে কথা বলেও জিবরান বুঝতে পারে সালমান সত্যি কথাই বলছে। তবে সালমানের ফোনে নীরাজের বাবা আর তার কুকুরের ছবি ছিল। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সালমান জানায় কেউ হয়তো কুকুরটির বিষয়ে জানার জন্য তাকে ছবিগুলো দিয়েছিল। নীরাজের বাবাকেও এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি নিশ্চিত করেন সালমানকে তিনি চেনেন না। অন্যদিকে শাহিনাকে শেষবার দেখেছিল তার স্কুলের গার্ড। সে জানায় শাহিনাকে শেষবার স্কুল থেকে বের হতে দেখেছিল সে, তখনও শাহিনা বেশ হাসি খুশি ছিল। এভাবে স্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পরের দিন তার ডেড বডি পাওয়া গেলেও কেন বা কে তাকে খুন করলো এর কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। এদিকে জারার দেওয়া টায়ারের স্যাম্পল পরীক্ষা করে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, গাড়িটা কোনো এটিএম ক্যাশ ডেলিভারি গাড়ি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ডেড বডি যেখানে পাওয়া গেছে সেই দিকে এই ধরনের একটি গাড়ি গিয়েছিল। তবে গাড়িটিকে আর ফিরে আসতে দেখা যায়নি। গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কোম্পানি জানায় ওই নাম্বারের গাড়ি তাদের নয়, অর্থাৎ কেউ ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে গাড়িটি চালিয়েছে। কিন্তু কে এমন নিখুঁত পরিকল্পনা করে একের পর এক মানুষকে খুন করছে? এদিকে শাহিনার ডেড বডির মুখে একটি চুল পাওয়া গিয়েছিল। যারা সেই চুলটা টেস্ট করতে নিশাকে বলে। টেস্টের পর চুলটির মালিকের ডিএনএ রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি একজন পুরুষ, বয়স আনুমানিক 33 থেকে 35 বছরের মধ্যে, এভারেজ হাইট ও ওয়েট, আর ব্লাড গ্রুপ বি পজিটিভ। অর্থাৎ এখন যারার কাছে খুনির ডিএনএ রিপোর্টও আছে। কিন্তু সমস্যা হলো পুলিশের রেকর্ডে এই ডিএনএর সঙ্গে মিলে যায় এমন কোনো অপরাধীর তথ্য নেই। খুনির ডিএনএ জানা গেছে ঠিকই, কিন্তু সে আসলে কে সেটা এখনও অজানা। এদিকে জিবরানের মাথায় হঠাৎ একটা বিষয় আসে, কেউ হয়তো ইচ্ছা করেই হাসপাতাল থেকে এমন সব মানসিক রোগীর নামের তালিকা সংগ্রহ করেছে যাদের মধ্যে সুইসাইডাল থট রয়েছে। এরপর একে একে তাদের খুন করছে। আর এই তথ্য হাসপাতালের সবার কাছে থাকার কথা নয়। রোগীদের এসব তথ্য যারা সংরক্ষণ করে তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা সম্ভব। তাই জিয়ান, নীরাজ আর শাহিনা যে হাসপাতালগুলোতে সাইকিয়াট্রিস্ট দেখাতো সেসব হাসপাতালের 3 জন স্টাফকে ধরে আনার নির্দেশ দেয় জিবরান। তবে তাদের থানায় না এনে অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলে। মনজ সেই 3 জনকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু 3 জনই একই কথা বলতে থাকে, তারা কিছুই জানে না। এরপর সেখানে আসে জিবরান। জিবরান তাদের মারধর করে জিজ্ঞাসাবাদ করতেই শেষ পর্যন্ত তারা মুখ খোলে। 3 জনই স্বীকার করে তারা একজন লোকের কাছে রোগীদের তথ্যের ফাইল বিক্রি করেছে। এমনকি তাদের মধ্যে একজন সেই লোকটির ছবি তুলেও রেখেছিল। জিবরান ছবিটা নিয়ে পুলিশের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখে লোকটির নাম প্রসাদ।
সে একজন ড্রাগ ডিলার। এরপর থেকে প্রসাদকে খুঁজতে শুরু করে জিবরান। প্রসাদের বাড়িতে গিয়ে অবশ্য তাকে পাওয়া যায় না, তবে সেখানে রোগীদের ফাইলের কপি পাওয়া যায়। তখন জিবরান বুঝতে পারে এই রোগীদের মধ্যেই খুনির পরবর্তী টার্গেট রয়েছে। সে পুলিশকে নির্দেশ দেয় তালিকায় থাকা প্রত্যেক রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আগামী 2 দিন যেন তাদের বাড়ি থেকে একা বের হতে দেওয়া না হয়। পুলিশের নির্দেশ অনুযায়ী পরিবারগুলো তাদের নজরদারিতে রাখে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বেসিল নামের এক কলেজ পড়ুয়া ছেলের বাবা মা থানায় এসে রিপোর্ট করে। তারা জানায় পুলিশের কথা মতোই তারা বেসিলকে বাসায় রেখেছিল, কিন্তু সকালে হঠাৎ বেডরুম থেকেই বেসিল নিখোঁজ হয়ে যায়। জিবরান সঙ্গে সঙ্গে বেসিলের খোঁজে সব থানায় অ্যালার্ট জারি করে। পরে অবশ্য জানা যায় বেসিল একটি স্বপ্ন দেখে নিজেই চার্চে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে নিরাপদেই খুঁজে পাওয়া যায়। এদিকে জিবরান সমস্ত এটিএম ক্যাশ ডেলিভারি গাড়ির তথ্য চেক করতে শুরু করে। এর মধ্যেই প্রসাদের কারেন্ট লোকেশন সে জানতে পারে। নিজের টিমকে নিয়ে জিবরান প্রসাদকে ধরতে ছুটে যায়। প্রসাদ তখন একটি আবাসিক হোটেলে ছিল। পুলিশকে দেখেই সে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। জিবরানও তার পিছু নেয়। এক পর্যায়ে প্রসাদ নিজের টিমের কাছে গিয়ে পৌঁছে যায়। সে ভাবে এবার জিবরান তাকে আর খুঁজে পাবে না, কিন্তু জিবরান সেখানেও পৌঁছে যায়। প্রসাদ আর তার লোকজন মিলে জিবরানকে আক্রমণ করে, কিন্তু একা জিবরানই তাদের সবাইকে নাস্তানাবুদ করে দেয়। এরপর প্রসাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জিয়ান, নিরাজ আর শাহিনার ছবি দেখিয়ে প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হয় সে তাদের কাউকে চেনে কিনা। প্রসাদ জানায় সে এদের কাউকেই কখনো দেখেনি। আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় প্রসাদ আসলে এসব খুনের সঙ্গে জড়িত নয়, সে শুধু ড্রাগ বিক্রি করে। প্রসাদ জানায় একদিন একটি আননোন নম্বর থেকে তার কাছে ফোন আসে। কেউ একজন তার কাছে প্রোপোফল অর্ডার করে। সে নির্দেশ অনুযায়ী প্রোপোফলের পার্সেল নিয়ে রিভারবেল নামের একটি আবাসিক ফ্ল্যাটের ক্লকরুমে রেখে আসে। পার্সেল রেখে আসার সঙ্গে সঙ্গেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। প্রসাদ সে ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা করেনি, কারণ তার কাছে পরিচয়ের চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ। সে টাকার বিনিময় কাজটা করেছিল। প্রসাদ ভেবেছিল ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু কিছুদিন পর আবারও সেই আননোন নম্বর থেকে ফোন আসে। এবার তাকে সাইকিয়াট্রিক রোগীদের ফাইল সংগ্রহ করে দিতে বলা হয়। প্রসাদ আগের মতোই ফাইলগুলো সংগ্রহ করে সেই একই ক্লকরুমের লকারে রেখে আসে। এরপর তার অ্যাকাউন্টে আবারও টাকা পাঠিয়ে দেওয়া হয়। প্রসাদের দেওয়া তথ্য অনুযায়ী জিবরান সে ক্লকরুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, আর ফুটেজে দেখা যায় একজন লোক মুখোশ পরে সেখানে এসে পার্সেল নিয়ে যাচ্ছে, কিন্তু লোকটির পরিচয় বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ খুনি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এদিকে জিয়ানের পাঠানো শেষ ভয়েস মেসেজটা বারবার শুনতে থাকে যারা। হঠাৎ এক সময় তার খেয়াল হয় ভয়েস মেসেজ শেষ করার আগে জিয়ান যেন কারো ডাকে সাড়া দিচ্ছিল। শব্দটা খুব অস্পষ্ট ছিল। যারা বিষয়টা এলবিকে জানায়। এরপর এলবিকে সঙ্গে নিয়ে একজন এক্সপার্টের কাছে যায়। সেখানে সেই অস্পষ্ট শব্দটাকে আরও পরিষ্কার করা হয়, আর তখনই বোঝা যায় জিয়ানকে কেউ একজন ডাকছিল। তার মানে যে ব্যক্তি জিয়ানকে ডাকছিল সেই ব্যক্তি সম্ভবত খুনি, কারণ ভয়েস মেসেজ পাঠানোর পরপরই জিয়ানের ফোন সুইচ অফ হয়ে যায়। যারার মনে হচ্ছিল এই কণ্ঠস্বর তার খুব পরিচিত, কিন্তু কোথায় সে এই কণ্ঠ শুনেছে কিছুতেই মনে করতে পারছিল না। এদিকে যারাকে বাসায় পৌঁছে দিতে যায় এলবি। লিফটে যাওয়ার সময় সে যারাকে বোঝায় এসব নিয়ে এত বেশি না ভাবতে, নিজেকেও একটু সময় দিতে বলে। জিয়ানকে হারানোর পর যারা যেন নিজের জীবনটাই ভুলে গেছে, তাই এলবি তাকে কিছুটা সময়ের জন্য হলেও এই চিন্তা থেকে বের করে আনতে চায়। সে যারাকে নিয়ে বাইরে ডিনার করতে যায়, তবে যারা তখনও অন্য কিছু ভাবছিল। এলবিকে সে জানায় তার মাথায় এখন জিয়ানকে নিয়ে চিন্তা নেই, তার চিন্তা সেই খুনিকে নিয়ে। সেই খুনি যার কণ্ঠস্বর জিয়ানের শেষ ভয়েস মেসেজে শোনা গিয়েছিল। এরপর কিলারের পরবর্তী ভিকটিম হয় এলবি। পুলিশ এলবির নিজের ফ্ল্যাট থেকেই তার ডেড বডি উদ্ধার করে। তবে এবার খুনের প্যাটার্নটা একেবারেই আলাদা। এতদিন খুনি প্রতিটি হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এলবির ক্ষেত্রে তেমন কিছুই করা হয়নি। এলবির শরীরে আঘাতের চিহ্ন ছিল, পুরো দেহ ছিল রক্তাক্ত। জিবরানের ধারণা হয় খুনি হয়তো যারাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাই এলবিকে এভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। সে আরেকজন অফিসারের মাধ্যমে যারাকে সাবধানে থাকতে বলে। একবার অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছে যারা, এরপর হারিয়েছে জিয়ানকে। এবার নিজের সবচেয়ে কাছের মানুষ এলবিকেও হারাতে হলো তাকে। সব মিলিয়ে একেবারে একা হয়ে পড়ে যারা। তবে এত কিছুর পরেও সে ভয় পেয়ে থেমে যায় না, নিজের তদন্ত চালিয়ে যেতে থাকে। এদিকে প্রসাদকে দিয়ে কাজ করানোর পর
কোন অ্যাকাউন্ট থেকে তাকে টাকা পাঠানো হয়েছিল সেটা খুঁজে বের করতে থাকে জিবরান। তদন্ত করে সে জানতে পারে প্রথমবার খুনি একটি এটিএম বুথের গার্ডের মাধ্যমে প্রসাদকে টাকা পাঠিয়েছিল, আর দ্বিতীয়বার টাকা পাঠানো হয়েছিল এক বখাটে লোকের মাধ্যমে। দুজনেই জানায় খুনি এটিএমের ক্যাশ ডেলিভারি গাড়িতে করে এসেছিল, আর টাকার বিনিময়েই তারা তাকে সাহায্য করেছে। কিন্তু এখান থেকেও খুনির কোনো লিড পাওয়া যায় না। এদিকে জেমস জারাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। 11 বছর আগে কোট্টাম মেডিকেল কলেজেও সেম প্যাটার্নে একজন মারা গিয়েছে। আর অবাক করা ব্যাপার হলো সেদিনই ছিল তার ডেড অ্যানিভার্সারি। তথ্যটা শোনার পর যারা সেই মেডিকেল কলেজে যায়, সেখানে গিয়ে জানতে পারে 11 বছর আগে একই প্যাটার্নে মারা যাওয়া মেয়েটির নাম জেসি। যারা এরপর জেসির বাড়িতে যায়, সে সময় জেসির পরিবার তার আত্মার শান্তি কামনায় পূজা করছিল। যারা জেসির বাবার কাছে তার রুমটা দেখার অনুমতি চায়। রুমে জেসির বই, কাগজপত্র আর অন্যান্য জিনিস ঘাঁটতে গিয়ে যারা জানতে পারে মৃত্যুর পর মানুষের ব্রেইন আরও কয়েক মিনিট কিভাবে সক্রিয় থাকে সেটা নিয়ে জেসি গবেষণা করছিল। যারার মনে হয় এই গবেষণা হয়তো এমন কোনো সূত্র আছে যা বর্তমান কেসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই সে জেসির থিসিস আর গবেষণার ফাইলগুলো সঙ্গে নিয়ে নেয়। বেরিয়ে আসার সময় জেসির বাবাকে জানিয়ে যায় কাজ শেষ হলে এগুলো সে ফেরত দেবে। পাশাপাশি সে জেসির বাবাকে জানায় জেসির মৃত্যু আসলে কার্ডিয়াক অ্যারেস্ট ছিল না, তাকে খুন করা হয়েছিল। সে জেসির বাবাকে আবারও এই বিষয়ে পুলিশের কাছে মামলা করার পরামর্শ দেয়। এরপর গাড়িতে বসে যারা জেসির গবেষণার ফাইলগুলো দেখতে শুরু করে। জেসির গবেষণার বিষয় ছিল দ্য ইকুয়েশন অফ ডেথ। এই গবেষণায় তার একজন পার্টনারও ছিল, তার নাম সঞ্জয়। যারা জেসির কলেজে খোঁজ নিয়ে জানতে পারে সঞ্জয় একজন এনআরআই। সে কানাডা থেকে এখানে ইন্টার্নশিপ করতে এসেছিল। যারা কলেজ থেকেই সঞ্জয়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেয়। এদিকে জিবরান নিজে সেই তদন্তের রুমে বসে এখন পর্যন্ত সংগ্রহ করা সব তথ্য নিয়ে ভাবছিল। হঠাৎ তার একটা বিষয় চোখে পড়ে। নিরাজ, জিয়ান আর শাহিনাকে যে সময়ে খুন করা হয়েছিল আর যে জায়গাগুলোতে তাদের ডেড বডি পাওয়া গেছে, এই দুয়ের সময়ের ব্যবধান হিসাব করলেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। খুনি ডেড বডি কুভাতুর থেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ফেলে আসতো, অর্থাৎ খুনগুলো সম্ভবত কুভাতুরেই করা হয়েছে। আর যে গাড়িতে করে ডেড বডি ফেলা হয়েছিল সেটাকে একই রাস্তা দিয়ে ফিরে আসতে দেখা যায়নি। এর কারণ খুনি অন্য রাস্তা দিয়ে কুভাতুরে ফিরে যেত। কুভাতুর পুরো এলাকাটাই উইন্ডমিলে ভরা, সেখানে জনবসতিও খুব কম। জিবরান আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স নিয়ে রওনা দেয়। পাশাপাশি স্থানীয় 3 জন পুলিশ অফিসারকেও কুভাতুরে পাঠানো হয় খোঁজ নিতে। এখন পুলিশের কাছে খুনির একটা স্কেচও ছিল। প্রসাদকে যে লোকগুলো টাকার লেনদেনে সাহায্য করেছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই স্কেচ তৈরি করা হয়েছিল। উইন্ডমিলগুলোর মাঝখানে একটি খোলা জায়গায় ছোট্ট একটা থাকার ঘর ছিল। পুলিশ সেখানে গিয়ে দরজায় নক করে, আর দরজা খুলে বেরিয়ে আসে খুনি নিজেই। জিবরান দূর থেকেই সবকিছু শুনছিল, কারণ খুনির সামনে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে সে ফোনে কানেক্টেড ছিল। তবে পুলিশ অফিসাররা সরাসরি খুনিকে বুঝতে দিচ্ছিল না যে তারা তাকে চিনে ফেলেছে। কিন্তু চালাক এই সাইকো কিলার সেটা বুঝে যায়। জিবরান তখন অফিসারকে বলে সে কাছাকাছি পৌঁছে গেছে, তাই খুনির দিকে বন্দুক তাক করে তাকে আটকে রাখতে বলে। কিন্তু পরিস্থিতি উল্টো দিকে চলে যায়। খুনি আচমকাই পুলিশের বন্দুক কেড়ে নেয়। এরপর সেই 3 পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে। সে বুঝে গিয়েছিল পুলিশ ফোর্স নিয়ে তার কাছে আসছে, তাই এখনই পালানোর চেষ্টা করলে ধরা পড়ে যাবে। আর এই খুনি আর কেউ নয়, সে হলো জেসির রিসার্চ পার্টনার সঞ্জয়। কিন্তু প্রশ্ন হলো সঞ্জয় এতগুলো খুন করলো কেন? পুলিশ তাকে ঘিরে ফেলেছে বুঝতে পেরে সঞ্জয় একটি ওভেনের মধ্যে বোমা রেখে পুলিশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। জিবরান টিম নিয়ে সেখানে পৌঁছাতেই টাইমার অনুযায়ী বোমাটি বিস্ফোরিত হয়। পুলিশ আর সঞ্জয়ের মাঝখানে তৈরি হয় বিশাল একটা বিস্ফোরণ। এই সুযোগে সঞ্জয় একটি টানেলের ভেতর দিয়ে পালিয়ে বাইরে বেরিয়ে যায়। বিস্ফোরণের কারণে তখনই তার পিছু নিতে পারে না জিবরান। তবে সঞ্জয় বাইক নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি। যারাও এর মধ্যে তার লোকেশন বের করে ফেলেছিল। যারা গাড়ি নিয়ে এসে সঞ্জয়ের বাইকে ধাক্কা দেয়। সঞ্জয় বাইক থেকে ছিটকে পড়ে যায়। ঠিক তখনই সেখানে পৌঁছে জিবরানও তাকে গ্রেপ্তার করে। কাস্টাডিতে গিয়ে সঞ্জয় নিজের বক্তব্য দেয়। সে জানায় সে কোনো খুনি নয়, মানুষের স্বার্থেই গবেষণার জন্য এসব করেছে সে। সঞ্জয় বলে মানুষের মৃত্যুর পরও কয়েক মিনিট পর্যন্ত তাদের ব্রেন সক্রিয় থাকে। এই কয়েক মিনিটে মানুষের মস্তিষ্কে ঠিক কী ঘটে সেটাই ছিল তাদের গবেষণার মূল বিষয়। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল আরও বড়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে মানুষের চেতনার একটি ডিজিটাল কপি তৈরি করা, অর্থাৎ একভাবে বলতে গেলে মৃত্যুকে মুছে ফেলা।
এরপর সেই ডিজিটাল চেতনাকে যে কোনো মেশিন বা কৃত্রিম শরীরে প্রতিস্থাপন করা যাবে, আর সেটাই ভবিষ্যতে রিজেনারেটিভ মেডিসিনে বিপ্লব আনতে পারে। এমনটাই ছিল তাদের বিশ্বাস। সঞ্জয়ের যুক্তি ছিল, ধনী গরিব নির্বিশেষে সবাই বাঁচতে চায়, তাই যারা বাঁচতে চায় না, যারা আত্মহত্যা করতে চায়, তাদেরই তারা গবেষণার সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছে। সঞ্জয় সবকিছু স্বীকার করলেও একটা বিষয় পরিষ্কার ছিল না। শাহিনার মুখে যে চুল পাওয়া গিয়েছিল, এই চুলের ডিএনএ তো সঞ্জয়ের সঙ্গে ম্যাচ করেনি। এই বিষয়ে জিজ্ঞাসা করলে সঞ্জয় জানায় তাকে এই কাজে আরও একজন সাহায্য করেছে, আর সেই মানুষটা আর কেউ নয়, এলবি। এলবি ছিল জেসির ব্যাচমেট, অর্থাৎ এই গবেষণাটা মূলত তিনজন মিলে শুরু করেছিল, জেসি, সঞ্জয় আর এলবি। জেসি এই গবেষণার প্রতি এতটাই অবসেসড হয়ে গিয়েছিল যে সে নিজের মৃত্যুর পর কী ঘটে সেটা অনুভব করে আবার ফিরে আসতে চেয়েছিল, কিন্তু তাদের সেই পরীক্ষা সফল হয়নি। জেসি মারা যায়। পরে ঘটনাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে চালিয়ে দেওয়া হয়। তবে জেসির মৃত্যুর পরেও এলবি আর সঞ্জয় তাদের গবেষণা চালিয়ে যায়। কুবাতুরের নির্জন এলাকায় তারা নিজেদের একটি ল্যাব তৈরি করে। এরপর হাসপাতাল থেকে সাইকিয়াট্রিক রোগীদের ফাইল সংগ্রহ করে তারা। সেখান থেকে যাদেরকে গবেষণার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তাদেরকেও বেছে নেয়। এলবি জিয়ানকে বেছে নিয়েছিল, কারণ জিয়ান বেঁচে থাকার কারণে যারা তাকে বিয়ে করতে পারছিল না। সঞ্জয় জানায় শেষ পর্যন্ত তারা তাদের গবেষণায় সফলও হয়েছিল। মৃত্যুর পর মানুষ কী দেখে তার কিছুটা হলেও তারা ক্যাপচার করতে পেরেছিল। মৃত্যুর পর ব্রেন সক্রিয় থাকার ওই কয়েক মিনিটে মানুষ নিজের জীবনের সবচেয়ে তীব্র আবেগের জায়গাটা দেখতে পায়। যেমন শাহিনা দেখেছিল তার সন্তান হয়েছে, আর জিয়ান দেখেছিল তার মৃত মাকে। সঞ্জয়ের যুক্তি ছিল, মানবজাতির জন্য এত বড় একটা গবেষণা করতে হলে কিছু মানুষকে তো পরীক্ষার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেই হতো। অদ্ভুত ব্যাপার হলো, এত কিছু করার পরও সঞ্জয় নিজেকে খুনি বলে মানতে রাজি ছিল না। তবে তখন আরেকটা প্রশ্ন সামনে আসে, এলবি যদি সঞ্জয়ের পার্টনারই হয়, তাহলে এলবিকে কে খুন করলো? এর উত্তর যারার কাছেই ছিল। আসলে যারা আগেই বুঝে গিয়েছিল জিয়ানের খুনি ছিল এলবি। জিয়ানের শেষ ভয়েস মেসেজে যে কণ্ঠস্বর শোনা গিয়েছিল, সেটা শুনেই তার সন্দেহ হয়েছিল এলবির ওপর। এরপর আরও একটা বিষয় যারার সন্দেহ বাড়িয়ে দেয়, জিয়ান আর এলবির ফোন প্রায় একই সময় সুইচ অফ হয়েছিল, অর্থাৎ দুজন একই জায়গায় থাকার সম্ভাবনা ছিল। এরপর শাহিনার মুখে পাওয়া চুলের ডিএনএ স্যাম্পলের সঙ্গে এলবির ডিএনএ মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যারা। অতি সন্তর্পণে এলবির খাওয়া চায়ের কাপ থেকে তার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সে। চুলের ডিএনএ আর এলবির ডিএনএ ম্যাচ করে যায়। এরপর লিফটের সুইচ থেকে এলবির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যারা। সেই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে শাহিনার ডেড বডি যে গাড়িতে ছিল তার দরজায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টও মিলিয়ে দেখে সে, সেখানেও ম্যাচ পাওয়া যায়। শুধু তাই নয়, জেসির বাবাকে এলবির ছবি দেখিয়ে যারা জানতে পারে এলবি জেসির ব্যাচমেট ছিল। এভাবে একের পর এক প্রমাণ জোগাড় করে যারা নিশ্চিত হয়ে যায় এলবি আসলে খুনি, আর তখনই সে এলবির ফ্ল্যাটে গিয়ে তাকে খুন করে। তবে যারা এই ব্যাপারটা কখনো স্বীকার করেনি। জিবরান অবশ্য কিছুটা আন্দাজ করতে পেরেছিল এলবিকে যারাই খুন করেছে, কিন্তু মানবিকতার জায়গা থেকে সে যারার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি এই বিষয়ে তদন্ত করেনি। এদিকে জিয়ানের পোষা বেড়াল এতদিন সঞ্জয় ল্যাবই ছিল। জিবরান বেলাকে যারার কাছে ফিরিয়ে দেয়, আর এভাবেই জিয়ানকে হারানোর পরও তার একটা স্মৃতি হিসেবে বেলা যারার কাছে থেকে যায়। বন্ধুরা, শুধু সঞ্জয় নয়, বাস্তব জীবনও ক্ষমতাবান অনেক মানুষ দুর্বল মানুষদের নিজেদের স্বার্থে গিনিপিকের মতো ব্যবহার করে। তাই আসুন অন্য কারো গিনিপিক না হয়ে আমরা নিজেদের মানসিকভাবে আরও শক্ত করে গড়ে তুলি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।